একটা হাইরাইজ বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন কোনো র্যান্ডম ক্যাবলিং না, কিন্তু ঠিক আছে, মাইন্ড ইট। এটা একটা সুনির্দিষ্ট চেইন অফ কমান্ড। আপনার বিএনবিসি 2020 1.3.4.2 এই যে চেইন অফ কমান্ড বা হায়ারাকি একদম নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে। সো আমরা এই লেকচারে এই পাওয়ার ফ্লোর ভিজুয়াল আর্কিটেকচারটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট। কন্ট্রাক্টরের কথায় আপনি যখন সাই দিয়ে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি 5 লাখ টাকার কেবল বা বোর্ড বাছাই দিলেন ক্লায়েন্টের বা ম্যানেজমেন্টের। সো 6 মাস পর বা 1 বছর পর বা 2 বছর পর আপনার দেখা যাচ্ছে 3 তলার একটা এসিতে শর্ট সার্কিট হইলো। সো 3 তলার ব্রেকার ট্রিপ করার কথা, রাইট? যেহেতু 3 তলায় শর্ট সার্কিটটা হয়েছে, কিন্তু প্রোটেকশন ফেল করায় আপনার সরাসরি এটা নিচতলার এমডিভিতে ট্রিপ করছে। এমডিবির যে ব্রেকারটা আছে সেটা ট্রিপ করছে। সো একটা এসির ফল্টে পুরো 10তলা বিল্ডিংয়ের কারেন্ট যদি ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায়, ব্যাপারটা কেমন দেখায় না? নির্দিষ্ট একটা পোর্শনে আপনার শর্ট সার্কিট হওয়ার কথা ছিল, ব্রেকার ট্রিপ করার কথা ছিল, সেটা পুরো বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি অফ করে দিল। সো এই ব্যাপারটা আমরা হচ্ছে যে মেনটেন করতে হবে, এবং এই মেনটেন করার কাজটা কীভাবে করতে হবে, চলুন আমরা সোর্স থেকে একটু বিষয়টা খেয়াল করি। ডেস্কো বা আরবি থেকে 11 কেবির লাইন প্রথমে ঢুকে কোথায়? সাব স্টেশনের এইচটি প্যানেলে। সো সেখান থেকে আসে কোথায়? ট্রান্সফরমার হয়ে আমাদের এলটি প্যানেলে। সো এটা ট্রান্সফরমার হচ্ছে স্টেপ ডাউন করে 400 ভোল্টে নিয়ে আসে, এবং সেটা আমাদের এলটি প্যানেলে আসে। দেন এই এলটি প্যানেল থেকে কেবল যায় কোথায়? বিল্ডিংয়ের এমডি বা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে, রাইট? সো এমডিবি হচ্ছে আপনার বিল্ডিংয়ের ইলেকট্রিক্যালের জন্য হার্ট, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য। খেয়াল রাখবেন, মাল্টি স্টোরের বিল্ডিংয়ের ক্ষেত্রে এমডিবি থেকে ভার্টিক্যাল রাইজার দিয়ে কেবল ওঠে ফ্লোরগুলোতে। প্রত্যেকটা উপরের ফ্লোরে এমডিবি থেকে ভার্টিক্যাল রাইজারের মাধ্যমে কেবলগুলো যায়। সো এখানে যে ফ্লোরগুলোতে যায় ওই ফ্লোরগুলোতে এফডিবি বসে। ধরেন প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট আছে একটা নির্দিষ্ট ফ্লোরে, এবং এফডিবি থেকে ওই 4টা আলাদা কেবল বের হবে ওই 4টা ফ্ল্যাটের ডিবির জন্য। এরপর ফ্ল্যাটের ভিতরে লোড অনুযায়ী আপনার ডিবি থেকে আপনার এসডিবিতে যাবে, সেখান থেকে আপনার বিডিবিতে যাবে। এখন এখানে এসডিবি, বিডিবি বা ডিবি এই জিনিসগুলো আসলে অনেক জায়গায় কিছু কিছু স্টেজে আপনার স্কিপ করা যায়। যেমন একটা ফ্লোরে এফডিবি থেকে সরাসরি আপনি এসডিবিতেও নিতে পারেন। ধরেন 2-4টা প্লাট আছে, সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর থেকে এমডিবি থেকেও সরাসরি এসডিবিতে নেয়। এখন ছোটোখাটো প্রজেক্টের ক্ষেত্রে এই প্রত্যেকটা ডিবি যে আপনাকে ইনস্টল করতে হবে, লাগাইতে হবে জোর করে, এমন কোনো কথা নাই। বড় স্পেসের ক্ষেত্রে আপনার ডিবি, অনেক ধরনের ডিবি ব্যবহার হইতে পারে, বাট ছোটোখাটো প্রজেক্টে আপনি সিকোয়েন্সটা এমডিবি তারপর হচ্ছে এসডিবি এরকম, বা ডিবি টু এসডিবি অথবা এফডিবি টু ডিবি এরকম, ছোটোখাটো প্লাটের ক্ষেত্রে, প্রজেক্টের ক্ষেত্রে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি বুঝতে পারতেছেন যে কেন এতগুলো বোর্ড ব্যবহার করা হচ্ছে স্টেপ বাই স্টেপ? এইগুলার কারণ এটা হচ্ছে যে ফল্ট আইসোলেশন, অর্থাৎ এই যে রিজনটা, এটার কারণটা হচ্ছে ফল্ট আইসোলেশন করার জন্য। বিএনবিসি 1.3.4.3 এতে বলা আছে যে এ ব্রাঞ্চ সার্কিট শুড বি ইনডিপেন্ডেন্টলি ওয়ার্কিং অ্যান্ড শুড নট বি অ্যাফেক্টেড ডিউ টু দ্য ফেইলিওর অফ অ্যানাদার ব্রাঞ্চ সার্কিট। যদি আপনার এফডিবি স্কিপ করে এমডিবি থেকে সরাসরি 100টা ফ্ল্যাটে লাইন টানেন, তাহলে প্রথমত আপনার কেবল ম্যানেজমেন্ট হবে অনেক অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট, কমপ্লেক্স। দ্বিতীয়ত যে কোনো ফল্টে বা মেনটেন্যান্সে আপনাকে পুরো বিল্ডিং পাওয়ার বন্ধ করতে হবে। সো সঠিক হায়ারার্কি ব্যবহার করে আপনি হচ্ছে ফল্ট আইসোলেশনের মাধ্যমে এই স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে কন্ট্রোলে আনতে পারেন। সো আমরা দেখি যে আসলে সাধারণত যেটা হয় যে ডেভেলপার সাধারণত এটা করতে চায় না, কারণ এটাতে খরচ হয়। সো ডেভেলপার বা ক্লায়েন্ট বা ম্যানেজমেন্ট আপনাকে বলবে যে এটা স্কিপ করা যায় কি না, বা এটা স্কিপ করেন। তখন আপনি তাকে সুন্দরভাবে বলবেন যে স্যার, এফডিবি যদি বাদ দেন হয়তো আপনার 5 লাখ টাকা বাঁচবে ঠিকই, কিন্তু কালকে যদি একটা ফ্ল্যাটের শর্ট সার্কিট হয়, তাহলে পুরো বিল্ডিংয়ের সার্ভার অথবা লিফট বন্ধ হয়ে যায়। সো এটার ক্ষতিপূরণ কে দিবে? এখন এখানে একটা বিষয় হচ্ছে, ছোটোখাটো প্রজেক্টে এই জিনিসগুলো এত ডিটেলসে যায় না, ঠিক আছে? তো বড় প্রজেক্টের ক্ষেত্রে এই হায়ারার্কিগুলো মেনটেন করা হয়, ফল্ট আইসোলেশনটা প্রপারলি মেনটেন করে কাজ করা হয়। সো আপনি বড় প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই এই হায়ারার্কিটা মেনটেন করবেন। আর ইন্সপেক্টর ড্রয়িংয়ের ক্ষেত্রে বিশেষ করে আপনার এফডিবি না দেখলে প্রথমে প্ল্যান রিজেক্ট করে, সেটা হচ্ছে বড় প্ল্যান্টের ক্ষেত্রে, বড় প্রজেক্টের ক্ষেত্রে। ছোটোখাটোর ক্ষেত্রে এটা স্কিপ করা যায়।
সো পাওয়ার ফ্লো এই যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার থাকলে আপনি যে কোনো ড্রয়িংয়ের ভুল ধরতে পারবেন। পরের লেসনে আমরা বোর্ড সিলেকশনের টেকনিক্যাল ডিটেলসে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।